করোনা ভাইরাস পৃথিবীর অনেক দেশে এখন মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশেও বাড়ছে প্রতিদিন এই সংখ্যা এবং এই রোগীর সংখ্যা। আপনি দেশে বা দেশের বাইরে যেখানেই থাকুক না কেন, আপনার জন্য আমাদের অনুরোধ একটাই, এই মুহূর্তে বেঁচে থাকার প্রথম শর্ত হচ্ছে ঘরে থাকা এবং করোনা ভাইরাসকে প্রতিরোধ করা, এবং সেটাকে প্রতিরোধ করার জন্য যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমাদেরকে মানতে হবে। তারপরেও আমরা যারা ঘরে থাকি, এখন খুব অন্যরকম এক রোজা আমরা পার করছি। কারণ এবারের রোজায় কেন জানি বেইলি রোডে ইফতারের বাজার নেই, কিংবা চকবাজারে বাজারের কোনো ভিড়ও নেই। তারপরেও ঘরে থাকতে হচ্ছে, রোজা রাখতে হচ্ছে এবং সুস্থতার সাথে আমাদের সবাইকে লড়াই করতে হচ্ছে। তারপরেও কেন জানি একটু হালকা জ্বর, কাশি বা শ্বাসকষ্ট হলে আমরা খুব ভয় পেয়ে যাই। আমরা মনে করি যে আমাদের এই মুহূর্তে করোনা হলো কিনা। তাই আজকে ডিবিএল হেলথ কেয়ার আপনার ডাক্তারে আমরা কথা বলবো শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা নিয়ে, অ্যাজমা, শ্বাসকষ্ট এবং শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ নিয়ে। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের সাথে বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসক ডাক্তার আব্দুস শাকুর খান, বক্ষব্যাধি ও মেডিসিন রোগ বিশেষজ্ঞ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। দর্শক, আপনারা অনলাইনের মাধ্যমে আমাদেরকে দেখতে পাচ্ছেন, তবে আমরা কখনোই একা কথা বলি না। আমরা আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করি এবং আপনারা যা বলেন সেটাও আমাদের বিশেষজ্ঞের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমাদের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে। এছাড়া নিচে যে হটলাইন নাম্বারটি দেখতে পাচ্ছেন, আপনারা হোয়াটসঅ্যাপ অথবা আমাদের সাথে ভাইবারে প্রশ্ন পাঠিয়েও যুক্ত হতে পারেন। আপনারা প্রশ্ন পাঠাতে থাকুন। এই মুহূর্তে আমরা কথা বলছি আমাদের বিশেষজ্ঞ ডাক্তার আব্দুস শাকুর খানের সঙ্গে। স্যার, আপনার কাছে আসলে প্রথমেই যে কথাটি আমি বলতে চাই সেটি হচ্ছে যে একটি বৈশ্বিক সংকটের মাঝখান দিয়ে আমরা আসলে সবাই সময় পার করছি। ঘরে আমরা যারা আছি, আমরা সবাই ভালো থাকার জন্য লড়াই করে যাচ্ছি। তারপরেও একটু জ্বর, একটু সর্দি, একটু কাশি কিংবা একটু হালকা শ্বাসকষ্ট হলে এখন সবাই ভয় পেয়ে যাচ্ছি আমার করোনা হলো কিনা। আপনার কাছে জানতে চাই, আসলে একটা সাধারণ ফ্লুর সাথে করোনার যে ফ্লু এর যে উপসর্গ বা লক্ষণগুলো আছে, সেটা ঘরে বসে একজন মানুষ কিভাবে পার্থক্য করবেন বা আলাদা করবেন? ধন্যবাদ। আসলে এখন আমরা যে সময়টা পার করছি এটা আমরা সবাই জানি, বৈশ্বিক মহামারী, এবং বাংলাদেশও একই সাথে আক্রান্ত। আপনি বলছিলেন যে সাধারণ জ্বর বা কাশি বা একটু শ্বাসকষ্ট হলে আমরা ভয় পেয়ে যাচ্ছি। আমি বলবো ভয় পাওয়াটা ঠিক নয়, তবে সতর্ক হওয়া দরকার। সতর্ক এই জন্যই হওয়া দরকার, যখন মহামারী এটি ছিল না, সাধারণ ফ্লু যেমন ছিল সেই ফ্লুও কিন্তু এখন বর্তমান। অর্থাৎ ফ্লু হলে সাধারণত জ্বরের ভাবটা তেমন থাকে না, জ্বর জ্বর অনুভূতি থাকে, অথবা সামান্য জ্বর থাকলেও থাকতে পারে, সে সাথে সর্দি এবং নাক দিয়ে পানি পড়া অথবা কাশি এ জাতীয় থাকে, শরীর একটু ব্যথা করে। করোনা যেটা মৃদু পর্যায়ের, আমরা একটু আশ্বস্ত করি। আমরা করোনা শুনলেই খুব ভয় পেয়ে যাই। এইখানে আমি বলবো যে 80% করোনা রোগী কিন্তু মৃদু উপসর্গ নিয়ে আবির্ভূত হয়। এখন মৃদু উপসর্গ বলতে কি? করোনার মৃদু উপসর্গ হচ্ছে, করোনাতে সাধারণত দেখা গেছে 98% ক্ষেত্রেই জ্বরটা থাকে, এবং জ্বরের মাত্রাটা সাধারণত খুব মৃদু না, জ্বরের মাত্রাটা কিন্তু 100 বা তারও বেশি থাকে। আর একই সাথে শরীর ব্যথা বা দুর্বল লাগা এটা যেমন থাকে, সর্দি, একটু কাশি সেটাও থাকে। সাথে আমরা বলি সোর থ্রোট বা গলা ব্যথা, এটি একটি অন্যতম উপসর্গ। সকল ক্ষেত্রে থাকবে এমন কথা আমি বলবো না, এই উপসর্গগুলোর কিছু অথবা সবগুলো থাকতে পারে। একটি বিশেষ বিষয় হলো এই ক্ষেত্রে যে কাশিটা হয় করোনার ক্ষেত্রে, কাশিটা সাধারণত শুকনো কাশি হয়। শুকনো কাশিটাই এক পর্যায়ে কারো কারো ক্ষেত্রে শ্বাসকষ্টে পরিণত হয়। যদি কোনো করোনা উপসর্গযুক্ত কোনো রোগীর এই ধরনের শ্বাসকষ্ট দেখা দেয়, তখন আমরা বলি এটা একটি মারাত্মক উপসর্গ, এবং সেই ক্ষেত্রে আমরা হাসপাতালের পরামর্শ এবং হাসপাতালে ভর্তি হওয়ার থাকি। আর একটু আগে বলছিলাম যে আমাদের নর্মাল যে ফ্লু, সাধারণ ফ্লু, এই ফ্লুটি হচ্ছে আসলে সেখানে জ্বরের উপস্থিতি তেমন থাকে না, থাকলেও খুব কম। আর অন্যান্য উপসর্গগুলো মৃদু পর্যায়ে থাকে, যেটি কিনা সময়ের সাথে ভালো হয়ে যায়। করোনা রোগীদের ক্ষেত্রে 80% রোগী যারা মৃদু উপসর্গ নিয়ে আসে, যেগুলো বললাম, সেগুলো কিছু বিশেষ উপসর্গ থাকতে পারে, যেমন লুজ মোশন বা পাতলা পায়খানা। যাই হোক, করোনা রোগীও কিন্তু আপনার বেশিরভাগ ক্ষেত্রে এমনিতেই সেলফ লিমিটিং ভালো হয়ে যায়। তবে সতর্ক হলো এখানে বিশেষ করে, যেহেতু এই রোগটি অত্যন্ত ছোঁয়াচে, আপনি জানেন খুব অল্প সময়ের মধ্যে বিশ্বের প্রায় 210টি দেশে এটা ছড়িয়ে গেছে এবং মহামারী দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে এই রোগের কোনো উপসর্গ দেখা দিলে পরিবারের সকলের একটা কর্তব্য আছে, ব্যক্তি যিনি এফেক্টেড হলেন তিনি সহ, যে তাকে ঘরে আলাদা অবস্থান করতে হবে।
যাতে করে তার রোগটা অন্য পরিবারের সদস্যদের মধ্যে না ছড়িয়ে যায়, যেটা কিনা অন্য ক্ষেত্রে আমরা অতটা বলি না। তা আমি তারপরও বলবো সমসাময়িক সময় যে কোনো রকম জ্বর এবং সাথে যদি কাশি থাকে, অন্য কিছু ভাবার আগে এটা ভাবাটা ভালো যে আমার বোধহয় করোনা হলেও হতে পারে, যাতে করে তিনি সাবধানতা নেবেন এবং যেখানে আমাদের হটলাইন নাম্বার আছে সেখানে যোগাযোগ করে পরামর্শ নেবেন। একজন দর্শক যুক্ত হয়েছেন, উনি জানতে চাচ্ছেন যে বিশেষজ্ঞরা বারবারই বলছেন যে করোনার ক্ষেত্রে 80 থেকে 82% কোনো লক্ষণ বা উপসর্গ না থাকতে পারে। তো সেক্ষেত্রে সাইলেন্ট ক্যারিয়ার বলে তো একটা বিষয় আমরা শুনছি। তো সেক্ষেত্রে আমরা যারা বাইরে কাজ করি এবং বাসায় ফিরে আমাদের যাদের শিশু আছে, বাচ্চা আছে অথবা বয়োবৃদ্ধ বাবা মা আছে, তাদের ক্ষেত্রে আসলে আমরা কি করব? তাদের সাথে কি আমরা দেখা করব নাকি আমরা সবসময় আলাদা একটা ঘরেই অবস্থান করব? আমি এখানে একটি কথা বলবো যে আমাদের এখন ঘরে অবস্থানের একটা কিন্তু পরামর্শ জাতীয় পর্যায় থেকে দেয়া হয়েছে, সব দেশে এরকম চলে, যেটা অনেকটা লকডাউন আদলে। এটার অর্থ হলো যে আপনি যত আমরা ঘরের বাহিরে যাব তত কিন্তু আমাদের সংক্রমণ গ্রহণ করার অর্থাৎ অন্য দ্বারা সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য যাদের বাহিরে যাওয়ার কোনো প্রয়োজন নাই তাদের জন্য একেবারেই পরামর্শ হলো ঘরে অবস্থান করবে। আর বয়োজ্যেষ্ঠদের কথা বললেন, আপনি জানেন যে আমরা জানি যে বয়োজ্যেষ্ঠরা এই রোগের জন্য বেশি ঝুঁকিতে থাকে। ঝুঁকিটা কেন? একটা হলো তারা এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা যেমন বেশি, আর আক্রান্ত হলে তাদের যেহেতু বয়স বেশি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। একই সাথে তাদের দেখা যায় এক বা একাধিক অন্যান্য রোগ থাকে, যেমন ডায়াবেটিস, প্রেশার সহ অন্যান্য অসুখ। সেই জন্য তাদেরকে অবশ্যই ঘরের বাইরে যেতে দেওয়া যাবে না। জি। দ্বিতীয়ত, আমরা যারা বাইরে কাজ করি, যেমন স্বাস্থ্য সেবার সাথে আমরা আছি, সাংবাদিক আছে, পুলিশ আছে, অন্যান্য আছে, যারা বাইরে কাজ করবে অবশ্যই বাইরে যাওয়ার সময় তারা বিশেষ সতর্কতা, বিশেষ করে মাস্ক, সম্ভব হলে গ্লাভস এবং শারীরিক দূরত্ব বজিয়ে রেখে যেভাবে একটা হাইজিন মেনটেন করে চলা যায় সেটা তো করবেনই। একই জি। সাথে সম্ভব যদি হয়, আপনি একটা কথা বলেছেন, যদি সম্ভব হয় যারা বাহিরে কাজ করে তারা পরিবারের অন্য সদস্য থেকে একটু পৃথক থাকাটা কিন্তু ভালো। আর আমি অবশ্যই বলবো, এখন তো ইফতারের সময় আমরা একসাথে বসি, সেক্ষেত্রেও কি সামাজিক দূরত্ব বজায় রেখেই ঘরে পরিবারের সবাই ইফতার করতে হবে কিনা? আমি একটু কথা বলি যে আমরা পরিবারের সবাই যখন একসাথে থাকি, কোনো সদস্য যদি বাহিরে না যেয়ে থাকে তাহলে ঘরের মধ্যে অতটা নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রয়োজন নাই। তবে আচ্ছা। আমরা যারা বাহিরে যাই তারা যখন পরিবারের অন্য সদস্যের সাথে বসবো, যেমন ইফতারের কথা বললেন, তখন একটু সতর্ক থাকাই ভালো। তার মধ্যে একটি হলো হাইজিন। যেমন আপনি যথেষ্ট বারবার হাত ধোয়ার অভ্যাস আমরা বলি, এটা খুবই প্রয়োজন, কারণ হাতে যেটা থাকে হাত স্বভাবতই আমাদের মুখ এবং নাক বা চোখের সংস্পর্শে চলে আসে, অর্থাৎ হাতটা মানে জীবাণুমুক্ত রাখতে হবে। আরেকটি কথা প্রসঙ্গক্রমে বলি, সেটি হলো আপনি বললেন 80% অ্যাসিমটোমেটিক, অর্থাৎ যাদের কোনো সিমটম থাকে না। আসলে ব্যাপারটি ঠিক তা নয়, আমি একটু পরিবর্তন করে বলি। যারা আক্রান্ত হয় 80%-এর মৃদু উপসর্গ থাকে। আর বলা হয় যে হ্যাঁ, যখন এটা সামাজিকভাবে বিস্তার লাভ করে তখন 20 থেকে 30 ভাগ অথবা প্রায় 20 অ্যারাউন্ড 20% যাদের অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার, অর্থাৎ তাদের মধ্যে উপসর্গ নাই কিন্তু ইতিমধ্যে তারা ওই জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে, উপসর্গ এখনো দেখা দেয়নি, তারা কিন্তু সমাজের জন্য অন্যরকম একটা ঝুঁকি। কারণ আপনি জানছেন যে উনি একজন সুস্থ ব্যক্তি, হয়তো ওনার মধ্যে জীবাণু নাই কিন্তু আসলে তার মধ্যে জীবাণু আছে। যাই বলি, এই সমস্ত কথা বিবেচনা করেই কিন্তু ঘরে অবস্থানের কথাটা বলা হয়। এই সমস্ত কথা বিবেচনা করেই কিন্তু বাহিরে গেলে সামাজিক দূরত্ব, আমি এটাকে আর একটু সহজ ভাবে বলি, একের থেকে অন্যের দূরত্ব, অর্থাৎ আপনার এবং আমার মধ্যে দূরত্ব যেন কখনোই 1 মিটার বা 3 ফিটের কম না হয়, এটা আমরা খেয়াল রাখবো। আচ্ছা। আরেকজন প্রশ্ন করেছে রনি সরকার, আমার বাবা দীর্ঘদিন যাবৎ অ্যাজমা, শ্বাসকষ্ট, হাঁপানি সমস্যায় ভুগছেন। তিনি নিয়মিত ওষুধ খাচ্ছেন। ওষুধের মধ্যে উনি খাচ্ছেন মন্টিয়ার, ডক্সিভা, ট্রপিক্যাল রোটা, ক্যাপসুল ব্রডিল এবং ইনহেলারও নিচ্ছেন। কিন্তু তারপরেও ওনার দেখা যাচ্ছে শ্বাসকষ্ট থেকেই যাচ্ছে। আরেকটি বিষয় উনি সেই সাথে যোগ করেছেন যে অ্যাজমার রোগী যারা, তাদের কি করোনা বেশি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? খুব ভালো প্রশ্ন করেছেন রনি, মিস্টার রনি। তো এখানে আমি একটু বলি, ওনার বাবা নিশ্চয়ই বয়োজ্যেষ্ঠ একজন। তো উনি যে ওষুধের নামগুলো বলেছেন তার মধ্যে ওটা অ্যানালাইসিস করলে মনে হয় এটা আমরা যে প্লেন অ্যাজমা বলি এটা না হয়ে হয়তো অ্যাজমা সিওপিডির মিশ্রণ, অথবা সিওপিডি নামে একটি ক্রনিক অসুখ আছে সেটা। সেটা যাই হোক, উনি খুব ভালো ওষুধেই আছেন এবং ডাক্তারের প্রেসক্রিপশনে বা পরামর্শ পত্রে লেখা আছে কোন ওষুধগুলা চলমান থাকবে, উনি হয়তো সেগুলাই চালাচ্ছেন।
কিন্তু আমরা বলি সেক্ষেত্রে পুয়ার কন্ট্রোল বা ইনএডুকেট কন্ট্রোল বলে একটা কথা আছে। ধারণা করছি যে ওনার এত কিছুর পরেও উনি কিছু সমস্যা যেমন শ্বাসকষ্ট অনুভব করছেন। যদি সেটাই হয়ে থাকে তো ওখানে আরো একটি কথা বলা থাকে যে আপনার যখন শ্বাসকষ্ট হবে, যেটা অন্যান্য সময় হয়ে থাকে, সেরকম শ্বাসকষ্ট হলে বাসায় একটি নেবুলাইজার মেশিন আমরা রাখতে বলি। নেবুলাইজার মেশিনে যেমন উইন্ডেল প্লাস অথবা সালপ্রেক্স এই জাতীয় ঔষধ নিশ্চয়ই ওনার জানা আছে, ওটা একটু মানে নেবুলাইজেশন করতে হবে দিনে 1 থেকে 4 বার পর্যন্ত করা যায়। এরপরও যদি দেখা যায় যে তার উপসর্গটা ওভাবে ঠিক হচ্ছে না, তাহলে ওনাকে কোনো পরামর্শ কেন্দ্রে নিয়ে যাবেন না, এটি আমার একটি পরামর্শ। আজকাল টেলিমেডিসিন বা টেলিফোনের মাধ্যমে পরামর্শ নেওয়া যায়। ওনার যিনি চিকিৎসক আছেন বা চিকিৎসালয়, সেই নাম্বারে কথা বলে পরবর্তী পরামর্শটা নিয়ে নেবেন। আর উনি যেটি জানতে চেয়েছেন যে অ্যাজমার রোগীর করোনা হওয়ার সম্ভাবনা কি বেশি কিনা। আরেকটি প্রশ্ন আমি বোধহয় বাদ দিয়ে গেছি উত্তর। সেটি হলো, আমরা বলে থাকি যে কিছু কিছু রোগ থাকলে তাদের প্রবণতা বেশি, যেমন তার মধ্যে একটি অ্যাজমাও, অর্থাৎ শ্বাস রোগ যদি আগে থাকতেই থাকে, যেমন অ্যাজমা, সিওপিডি অথবা ব্রঙ্কেকটেসিস, অথবা ফুসফুসে অন্যভাবে আক্রান্ত আছে, অনেকে আছে এখন ক্যান্সারের রোগী যাদের চিকিৎসা চলতেছে, সকলের ক্ষেত্রে একটি কথা প্রযোজ্য, তারা কিন্তু ঝুঁকি মধ্যেই আছেন, অর্থাৎ সাধারণ একজনের থেকে তাদের ঝুঁকিটা একটু বেশি। তবে একটু আশার কথা আমি বলতে চাই, ধরেন অ্যাজমা বা সিওপিডি রোগী যিনি এই রোগের ওষুধ গ্রহণ করেন, তিনি যদি ঠিক মতো ঔষধ গ্রহণ করে তাকে নিয়ন্ত্রিত রাখেন, অর্থাৎ তার সিমটম সাইন গুলা ভালো রাখতে পারেন, তাহলে তাদের ঝুঁকি কিন্তু অনেকটা সাধারণের মধ্যে, অর্থাৎ কমে আসে ঝুঁকিটা অনেক। দর্শক, জিবিএল হেলথ কেয়ার আপনার ডাক্তারে আপনারা টিভি অনলাইনের মাধ্যমে সরাসরি দেখছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছি, অ্যাজমা, শ্বাসকষ্ট ও শ্বাসতন্ত্রের রোগ। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসক ডাক্তার আব্দুল শাকুর খান। তিনি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন। আপনারা মেসেঞ্জারে আমাদেরকে প্রশ্ন পাঠাতে পারেন, এছাড়া নিচে দেখানো নাম্বারের মাধ্যমে ভাইবার বা হোয়াটসঅ্যাপে আপনারা আমাদেরকে প্রশ্ন পাঠাতে পারেন। ডক্টর আব্দুল শাকুর খান আরেকজন প্রশ্ন করেছেন, মোহাম্মদ শহীদুল ইসলাম লিখেছেন, স্যার আমার বয়স 35 থেকে 36 হবে, প্রায় 2 মাস হলো আমার গলায় সারাক্ষণ থোকা থোকা কফ জমে থাকে, কিন্তু আমার কোনো কাশি নেই এবং খাবার খাওয়ার পরে আমার ঢোক গিলতে সমস্যা হয়। এক্ষেত্রে আমি কি করতে পারি? আমি প্রতিদিনই ফেক্সোফেনাডিন 120 মিলিগ্রাম খাচ্ছি, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। না, উনি যেটা বলেছেন একটা দীর্ঘ সময়, 2 মাসটা বেশ দীর্ঘ সময়, এবং 2 মাস ব্যাপী উনি কাশি বসছে না, কিন্তু গলায় একটি কফ অনুভূত হয়, যার জন্য ওনার গলাটায় মাঝে মধ্যে ঝামেলা মনে হয়। এটা সাধারণত আমরা জানি যে যারা একটু অ্যালার্জি প্রবণ, যে ফ্যামিলিতে একটু অ্যালার্জির প্রবণতা আছে অথবা যার মধ্যে অ্যালার্জির প্রবণতা আছে, তাদের এই সময় অর্থাৎ ঋতু পরিবর্তনের এই সময় এক ধরনের গলার ভিতরে অ্যালার্জি হয়। আমরা সেটাকে অ্যাজমার কাছাকাছি একটা সম্পর্ক বলি, হাইপার অ্যাক্টিভ এয়ারওয়েজ। বিষয়টা শব্দটা বা সেন্টেন্সটা একটু কঠিন, আমি বলবো যে গলার অ্যালার্জি। এখন আমরা জানি যে আমাদের দেশে এয়ার পলিউশনের মাত্রা দিন দিন বাড়ছে, আর একই সাথে এই এই গলার মধ্যে অ্যালার্জির সাথে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে আমরা যদি মেন্টালি একটু অ্যাংসাস থাকি, যে কোনো চাপের মধ্যে থাকি, এই মানসিক চাপও কিন্তু আমার গলার এই অ্যালার্জি বা উপসর্গগুলোকে একটু বাড়িয়ে দেয়। ওনারটা যেহেতু দীর্ঘ 2 মাস ধরে, আর উনি আরেকটা বলছেন যে ওনার পানি খেতে বা ঢোক গিলতে একটু সমস্যা হয়। অনেক সময় আমাদের দেশে যে আমাদের খাদ্য অভ্যাস, তার মধ্যে আমরা এমন কিছু খাই, আমাদের রিফ্লাক্স জাতীয় একটা সমস্যা হয়, অর্থাৎ গ্যাসটা একটু উপরের দিকে আসে, যার জন্য এটাকে আমরা বলি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স। এরকম হলেও অনেক সময় গলার কাছে এই অনুভূতি হয় এবং আমরা খাবার খেতে গেলেও একটু ডিস্টার্ব ফিল করি। এটা যেহেতু এর সাথে কোনো জ্বর নেই, ওই ধরনের গলা ব্যথা নেই অথবা কাশি নেই, আমি ওনাকে আশ্বস্ত করে বলবো এটি সাধারণ সমস্যা। ওনার যে ওষুধটা উনি ফেক্সোফেনাডিন নিচ্ছেন, আমি মনে করি এটা উনি চালাতে পারেন। তবে আমার আরেকটি পরামর্শ হবে, দীর্ঘমেয়াদে আমরা যেগুলো দিয়ে থাকি, যেমন মন্টেলুকাস্ট গ্রুপ, মন্টেয়ার বলেন, প্রোভিয়ার বলেন, বিভিন্ন নামে পাওয়া যায়, ওই ট্যাবলেট 10 মিলিগ্রাম উনি একটি অন্তত অন্তত 2 মাসের জন্য প্রতিদিন একটা করে খেতে পারেন। তার সাথে উনি একটু গলায় স্টিম, অর্থাৎ আমরা গরম পানির মধ্যে একটু যদি মেন্থল দিয়ে যে স্টিমটা নাক এবং মুখ দিয়ে টানি, অথবা মেন্থল না পাওয়া গেলে শুধুমাত্র গরম পানি ব্যবহার করি, শ্বাসের সাথে ব্যবহার করি, মানে ভাপটা, তাহলে কিন্তু অনেকখানি পরিত্রাণ পাওয়া যায়। সাথে খেয়াল রাখতে হবে, আমি বললাম যে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স বলে একটা জিনিস আছে, আমি বলবো এই রমজানের মধ্যে অনেকেরই অ্যাসিডিটি হয়, তার আগে থাকতে ওনার হয়তো হয়ে আসছে, সেই ক্ষেত্রে অ্যাসিডিটির জন্য যে ধরনের ওষুধগুলো আমরা অমিপ্রাজল অথবা র্যাবিপ্রাজল খেয়ে থাকি, সেই জাতীয় ওষুধ যদি উনি একটু সাহায্য নেন, সেটা ভালো হবে। তবে সব কথা শেষ কথা হলো, যদি তার সমস্যা থেকেই যায়,
অবশ্যই উনি কোনো টেলিমেডিসিনের মাধ্যমে ডাক্তারের পরামর্শ নেবেন। এখানে আপনি বারবারই টেলিমেডিসিনের উপর একটু প্রেস করছেন, এটা আসলে কি? এর মাধ্যমে কি আমাদের রোগীরা সাহায্য পাচ্ছে? হ্যাঁ, আমি একটু বলি, টেলিমেডিসিন একটি এমন ব্যবস্থা যে ব্যবস্থার মধ্যে যে যে ব্যবস্থার মধ্যে আর কি পরামর্শটা টেলিফোনের মাধ্যমে অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেওয়া হয়। এটা কিন্তু যখন স্বাভাবিক অবস্থা থাকে তখনও এই ধরনের মেডিসিন সারা বিশ্বেই কিন্তু প্রচলিত আছে, আমাদের দেশেও আছে। তবে মহামারী সময়, অর্থাৎ এই ধরনের একটি সময় যেখানে ইনফেকশন প্রবণ এক থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে যায়, বিশেষ করে আপনি জানেন যে এখন WHO কর্তৃকও বলা আছে যে এই ইনফেকশন ছড়ানোটা রোগীদের মধ্যে বেশি হবে। ধরেন আমি একজন বক্ষব্যাধি চিকিৎসক, আমি যদি এখন সাধারণ চিকিৎসা আমার চেম্বারে বসে দিই, আমাদের ওইভাবে ট্রায়াল সিস্টেম নাই, অর্থাৎ আলাদা করে ফেলা। ওই রোগীগুলা কমন লিফট ব্যবহার করবে, কমন সিঁড়ি ব্যবহার করবে, কমন জায়গায় বসবে, তাহলে একের থেকে অন্যের মধ্যে সংক্রমণ হবে। এই সংক্রমণের চেইনটা ব্রেক করার জন্যই কিন্তু এই সময়টাকে, আপনি বারবার বলছেন যে আমি টেলিমেডিসিন কেন বলছি, এই সমসাময়িক সময় বিবেচনা করে আমি টেলিমেডিসিনের কথা বলছি। আমরা ইতিমধ্যে কয়েকটি প্ল্যাটফর্মে এটা চালু করেছি এবং অনেক সময় শুধুমাত্র কথা বলে কিছু পরামর্শ দিচ্ছি, অনেক সময় এই ভিডিও কনফারেন্সে আমরা পরামর্শ দিয়ে থাকি। এবং আমি লাস্ট কথা বলবো সেটা হচ্ছে, এইরকম মহামারীর সময় যখন সংক্রমণের সম্ভাবনা থাকবে সামাজিক, তখন অবশ্যই এই টেলিমেডিসিনের গুরুত্বটা অনেক উপরে উঠে আসে। আচ্ছা, নিতু নিলয় আমাদের কাছে জানতে চাচ্ছে, আমার ৩-৪ দিন ধরে ঠান্ডা আর গলা ব্যথা, এছাড়া আর কোনো সিমটম নেই, আমি গরম পানি খাচ্ছি। স্যারের কাছে আমি জানতে চাচ্ছি, রসুন, গরম পানি, আদা, কালিজিরা এগুলো কি করোনার হাত থেকে বাঁচাবে কিনা? প্রথম কথাটি হলো, করোনা আসলে একদমই নতুন একটি ভাইরাস। আমরা গত ডিসেম্বর থেকে সারা পৃথিবীর বৈজ্ঞানিক বলেন, ডাক্তার বলেন, বা এর সাথে সংশ্লিষ্ট যারা বলেন, একরকম অঘোষিত যুদ্ধে নেমেছে। আমরা কিন্তু এখনো পরিপূর্ণভাবে এর গতি প্রকৃতি যদি বলেন যে শতভাগ জেনেছে কিনা, আমরা বলবো শতভাগ জানা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে এটা একটা রেসপিরেটরি ভাইরাস, আরএনএ ভাইরাস। এই ভাইরাসটা মূলত আমাদের শ্বাসনালীর উপর দিকে, নাক, মুখ, অর্থাৎ গলা দিয়ে এটা প্রবেশ করে এবং প্রথমত ওখানে আশ্রয় নেয়। তা আমরা যদি ভাবি যে এই জায়গাটার হাইজিন আমরা একটু বেশি মেনটেন করব, পরিষ্কার রাখবো, তো পরিষ্কার রাখতে হলে গরম পানির একটি নিশ্চয়ই একটা ইয়ে আছে, অবদান আছে। আর গরম পানির সাথে আপনি যেগুলো বললেন, আদা, তারপর রসুন, এগুলোর কিন্তু রোগ প্রতিষেধক কিছু অ্যান্টিসেপটিক অথবা রোগ প্রতিষেধক কিছু গুণ আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি সাধারণ খাবারগুলো ঠিক রেখে আমরা যদি পরিমিত খাবার গ্রহণ করি, সুষম খাবার গ্রহণ করি, ওটা যেমন আমার ইমিউনিটিকে বাড়াবে, একই সাথে আমরা এই যে ঊর্ধ্ব শ্বাসনালী অথবা খাদ্যনালীকে একটু পরিচ্ছন্ন রাখার জন্য এইগুলো ব্যবহার করি, গরম পানি বা আমরা রসুন জল বলি অথবা আদা অথবা জিরা, এগুলো তো কিছু রোগ প্রতিষেধক ইয়ে আছে, কিন্তু সরাসরি করোনাকে থামিয়ে দিবে এমন গুণ নেই, ইনডিরেক্টলি এটা করবে। তো আমরা যেটা দেখলাম, করোনার কথা আসার পর সব ডিপার্টমেন্টাল স্টোরের মাউথ ওয়াশ শেষ হয়ে গেল। তো অতিরিক্ত মাউথ ওয়াশ দিয়েও অনেকে ভাবছে যে করোনাকে জয় করা সম্ভব কিনা। এটা আসলে কতটা সায়েন্টিফিক হবে? এটা এটা খুব বেশি সায়েন্টিফিক না। অতিরিক্ত কোনো কিছুই আমরা জানি যে এক্সেস কোনো কিছুই আসলে ভালো না। আমাদের নর্মাল দৈনন্দিন জীবনে আমরা যেভাবে হাইজিন মেনটেন করা উচিত, সঙ্গত কারণে আমাদের দেশে বিশেষ করে আমরা দেখি অনেক সময় আমরা এই হাইজিনের কথাটা ভুলে যাই। এখানে আমি পরিষ্কার বলতে চাই যে আমরা যেমন দাঁত ব্রাশ করি, টুথব্রাশ করি, আমরা যেমন গড়গড়া করি, আমরা বিভিন্ন সময় মুখ এবং শ্বাসনালীর উপরটা পরিষ্কার রাখার জন্য যেটা করা উচিত সেটুকুই করা উচিত। এখানে অতিরিক্ত মাউথ ওয়াশ বা অতিরিক্ত এই ধরনের সতর্কতা আমার মনে হয় না, আমাদের মনে হয় না যে এটা করোনা প্রতিরোধে তেমন কোনো ভূমিকা রাখে, অর্থাৎ অতিরিক্ত এগুলো। দোলা ইসলাম লিখেছেন আমাদেরকে, প্রায় 1 মাস ধরে আমার শুকনো কাশি হচ্ছে, আমি ট্যাবলেট অ্যাজিথ্রোমাইসিন 5 দিন খেয়েছি, অ্যালাক্ট্রল খেয়েছি, মোনাস খেয়েছি, কিন্তু তারপরেও ভালো হচ্ছে না এবং এখন কাশির সাথে অনবরত কফ আসছে আর বুকে ব্যথাও করছে। এক্ষেত্রে আমি কি করতে পারি? আচ্ছা, উনি যেটা বলছেন এটাও একটা দীর্ঘ সময়, 4 সপ্তাহ বেশি বা 4 সপ্তাহ। তো এই সময় ধরে উনি ইতিমধ্যে কিন্তু অনেকগুলো অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেয়েছেন, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেয়েছেন, অ্যান্টিবায়োটিকও খেয়েছেন, কিন্তু উনি বলছেন কোনো পরিবর্তন হয়নি। যখন পরিবর্তন হয়নি, আমি বলবো সবগুলো বন্ধ করে দেন সবার আগে। আপনি গরম পানি গড়গড়া অথবা গরম পানির ভাপ এটা নেন। বুকে যেটা ব্যথা হচ্ছে এটা অনেক সময় ঠান্ডা একটু দীর্ঘমেয়াদী থাকলে, দু একটা কাশি একটু ঘন ঘন হলে আমাদের বুকে এটা সাধারণ ব্যথাই মনে করব।
তবে উচিত হবে সমস্যার সময় এই জিনিসটি যখন এতগুলো কিছুতে কমছে না, তখন ওই যে স্টিম নেওয়া, গরম পানি গড়গড়ার পাশাপাশি একজন ডাক্তারের পরামর্শ, যেমন ধরেন আমি আজকে একটা পরামর্শ দিব, ওনার একটি আসলে বুকের এক্সরে করা উচিত। আমাদের দেশে আপনি জানেন রুটিনলি আমরা বলি যে 2 সপ্তাহ বা তার বেশি কারো যদি কাশি থাকে, যেটা তার কখনো হতো না, অন্যান্য বছরগুলো হতো না, সেই ক্ষেত্রে একটি পরীক্ষা করলে সেটা বুকের এক্সরে করা উচিত। আরেকটি কিছু করলে সেটা হচ্ছে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সেক্ষেত্রে এই মুহূর্তে টেলিমেডিসিন নিতে পারেন। আমি বারবারই বলছিলাম টেলিমেডিসিনের কথা, হয়তো একটু বেশি বলে ফেলেছি। হ্যাঁ, আমি বলবো যে ডেফিনেটলি এই ক্ষেত্রে টেলিমেডিসিন ইজ দ্য পারফেক্ট অ্যান্সার। কারণ আপনি যখনই ডাক্তারের কাছে বা ডাক্তারখানায় বারবার যাবেন, আপনি বেশি বেশি এক্সপোজ হবেন এবং আপনার মধ্যে এই রোগটা সংক্রমণের একটা চান্স থেকে যায়। জি, সেক্ষেত্রে এখন এই মুহূর্তে ফোনে চিকিৎসা নেওয়াটাই আমরা মনে করছি ভালো হবে। বেশি ভালো মনে করছি। আব্দুল খালেক সংযুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। উনি বলছেন, আসসালামু আলাইকুম, আমার বয়স 27 বছর, গত 8 মাস ধরে আমি কফের সমস্যায় ভুগছি। বেশ কয়েকবার ডাক্তার দেখিয়েছি, কফের পরীক্ষা করা হয়েছে, কোনো ইনফেকশন পাওয়া যায়নি, কিন্তু খাবার এবং পানি খাওয়ার পর আমার এই সমস্যাটা বেশি বাড়তে থাকে। তো এক্ষেত্রে আমি এই মুহূর্তে কি করতে পারি? হ্যাঁ, এটা এটা অনেকের ক্ষেত্রে হয়। এটা এক ধরনের ঊর্ধ্ব শ্বাসনালী, যেটা বলি আপার রেসপিরেটরি ট্রাক্ট, এটা হাইপার অ্যাক্টিভিটি, অর্থাৎ খাবার বা পানি কিছু যাওয়ার পরেই তার মধ্যে দেখা যায় এক ধরনের কাশি আসে, অর্থাৎ ওই শ্বাসনালীটা ওভার রিয়াক্ট করে। এই ওভার রিয়াক্টটা কমাতে গেলে আমাকে আরেকটু জিনিস খেয়াল করতে হবে, এটা কি কোনো ঝাল বা মশলা জাতীয় খাবারের ক্ষেত্রে বেশি হয় কিনা। দেখবেন খেয়াল করে, এটা বা শুকনো খাবার খেলে এটা একটু বেশি হয়। এটাও যেহেতু শ্বাসনালীর উপরের শ্বাসনালী, অর্থাৎ আমরা আপার রেসপিরেটরি ট্রাক্ট বলি, এখানকার এক ধরনের অ্যালার্জি। ওনার জন্য আমার এই মুহূর্তে পরামর্শ, বিনা ওষুধ চিকিৎসা বলতে যেটা বোঝা যায়, স্টিম এবং গরম পানির ভাপ নিবেন, পরিমিত পানি খাবেন, ওনার যদি অ্যাসিডিটি থাকে সেই দিকটা নজর রেখে সেদিকের ওষুধ খাবেন। আর আমাদের পক্ষ থেকে ফেক্সোফেনাডিন অথবা মন্টেলুকাস জাতীয় ওষুধ উনি কিছুদিন খেয়ে দেখবেন কমে কিনা। যদি না কমে, তাহলে যেহেতু এটা 1 পয়েন্ট সলিউশন নয়, তাহলে সেই ক্ষেত্রে উনি কোনো টেলিমেডিসিন বা কোনো চিকিৎসকের পরামর্শ টেলিফোনের মাধ্যমে নেবেন। অনেকেই জানতে চান যে যাদেরকে ফেক্সোফেনাডিন বা মোনাস জাতীয় ট্যাবলেট গুলো দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে ফেক্সো সর্বোচ্চ কতদিন খাওয়া যেতে পারে, বা মন্টিয়ার আসলে কতদিন সর্বোচ্চ খাওয়া যেতে পারে? কারণ অনেকেই বলছেন যে তারা ওষুধ শুরু করেছিলেন, প্রায় 1-1.5 মাস হয়ে গেল, এখনো ডাক্তারের কাছে যেতে পারছেন না, আবার সিমটম গুলো রয়ে গেছে। তো সেক্ষেত্রে এই ওষুধগুলো সর্বোচ্চ কতদিন খাওয়া যেতে পারে? জি, আমি একদম স্পেসিফিক বলবো, মন্টেলুকাস বা মোনাস মন্টেয়ার, যেটা যে নামে বলি না কেন, আমি জেনারিক নামটা বলি মন্টেলুকাস। এইটা অনেকটা টেস্টেড এন্ড ট্রায়াল দেওয়া। আমরা জানি যে আজকাল 6 মাস ঊর্ধ্ব বাচ্চাকেই এই ওষুধগুলো প্রয়োগ করা যায়, অর্থাৎ এর সেফটি মার্জিন অনেক বেশি। আর যদি বলেন ডিউরেশন, এটা পরীক্ষিত আছে যে এটা যদি বছর ব্যাপীও খাওয়া হয় বা তার থেকেও দীর্ঘমেয়াদী, প্রয়োজনে, অপ্রয়োজনে নয়, প্রয়োজনে, যেমন অ্যাজমাতে আমরা দিয়ে থাকি, সেক্ষেত্রে কোনো ক্ষতি নাই। তাহলে আমি সেফটি মার্জিনের ক্ষেত্রে মন্টেলুকাস গ্রুপটাকে বলবো, যেটা দীর্ঘমেয়াদী খাওয়া যায়। ফেক্সোফেনাডিন এই সময় কিন্তু বেশি উচ্চারিত হচ্ছে। এটা এমন একটা অ্যান্টিহিস্টামিন যেখানে একটু ঘুমের প্রবণতাটা কম হয়। কর্মক্ষম ব্যক্তিকে আমরা ঘুমিয়ে রাখতে চাই না, সেই জন্য ফেক্সোফেনাডিনটা বলা হয়। এটারও সেফটি মার্জিন যথেষ্ট আছে। এটা প্রকারভেদে, রোগের বা সমস্যার প্রকারভেদে এটাকে দীর্ঘ করা হয়। সাধারণত আমরা 7 থেকে 10 দিনের কথা বলে থাকি। এটা প্রয়োজনে 2 মাস ইজিলি, কোনো অসুবিধা নাই। তেমন কোনো, তার যদি ব্যক্তিগত কোনো সমস্যা না থাকে, তাহলে তাকে সর্বোচ্চ 2 মাস বা তারও বেশিও দেওয়া যেতে পারে। আচ্ছা, দর্শক আপনারা দেখছেন ডিবিএল হেলথ কেয়ার, আপনার ডাক্তার RTV অনলাইনে সরাসরি প্রচারিত হচ্ছে। আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসক ডাক্তার আব্দুস শাকুর খান, বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল। আপনারা প্রশ্ন করুন ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে, এছাড়া নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, আপনারা হোয়াটসঅ্যাপ অথবা আপনাদের যে ভাইবার আছে সেখানকার মাধ্যমেও আমাদের সঙ্গে প্রশ্ন করে সংযুক্ত হতে পারেন। কারণ আমরা জানি যে করোনা নিয়ে অনেক প্রশ্ন আপনাদের মনে, এবং আপনারা চাইলে আপনাদের মনের কথাটিও এখানে লিখে পাঠাতে পারেন। ডক্টর আব্দুস শাকুর খান আরেকজন আমাদেরকে বলেছেন, তিনি দুবাই থেকে বলছেন, এবং ওনার কথা সেটি হচ্ছে যে আমাদের দেশে এই মুহূর্তে আসলে শ্বাসকষ্টের কোনো রোগীকে হাসপাতালে নিয়ে গেলে তাদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দেখা যাচ্ছে ভয়ে কেউ রাখছেন না। আবার করোনা ডেজিগনেটেড হাসপাতালগুলো রিপোর্ট যদি পজিটিভ না হয় তাহলে রোগী নিতে চাচ্ছেন না। অনেক সময় রাস্তায় রোগীগুলো মারা যাচ্ছে। এদের জন্য আসলে সুব্যবস্থার কি উপায় আছে? আমি বলবো যে হ্যাঁ, আমি অস্বীকার করি না, এরকম সমস্যা হচ্ছে প্রতিনিয়তই আমাদের কাছে, কম বেশি এই ধরনের অসুবিধার কথা আসছে।
আপনি জানেন যে এরকম, আমরা জানি যে এরকম একটি মহামারী আক্রান্ত সময় আমরা আমাদের জীবদ্দশায় পাইনি। এটা বহু বছর পর, বোধহয় 100 বছর পর একটা দেখা দিল। এবং এই ক্ষেত্রে সিস্টেম সব সময় একমতো কাজ নাও করতে পারে, একটি ইনকোঅর্ডিনেশন থাকতে পারে। আমরা এটাও জানি যে করোনা রোগীদের জন্য ডেজিগনেটেড কতগুলো হাসপাতাল বিভিন্ন ঢাকা সহ দেশের অন্যান্য অঞ্চলে করা হয়েছে। সেখানে শুধুই মাত্র করোনা রোগী ভর্তি হবে। কিন্তু এমনটা আমরা এখনো করতে পারিনি যে যেখানে করোনা রোগী ভর্তি হবে সেখানেই পরীক্ষার ব্যবস্থা। তাহলে একটু সুবিধা হতো যে ওখান থেকে স্ক্রিনিং আউট হয়ে যেটা করোনা সেটা ওই হসপিটালে ভর্তি হতো, বাকিরা অন্য জায়গায় যেত। এখন হচ্ছে কি, আমাদের একটা সুরক্ষার বিষয় আছে। আপনি এই করোনা যেটা অতি মানে সংক্রামক, একজন থেকে আরেকজন, একটা সাধারণ মানুষের মধ্যে যেভাবে সংক্রমিত হচ্ছে আপনি প্রতিনিয়তই আমরা খবর পাচ্ছি, যেখানে চিকিৎসকরা এই রোগী যখন দেখবে তাদের সংক্রমিত হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে, অনেক অনেক বেশি। তো সেই কারণে যদি সেই ধরনের চিকিৎসা সরঞ্জাম বা চিকিৎসকের সরঞ্জাম যদি অপ্রতুল থাকে, অথবা যতখানি থাকার কথা, কোনো দেশই কিন্তু পর্যাপ্ত সরবরাহ করতে পারেনি। আর আমরা অস্বীকার করার উপায় নাই, আমাদের এখানে অনেক স্বল্পতা আছে, চেষ্টা চলছে স্বল্পতা মানে কাটিয়ে ওঠার জন্য। এই ক্ষেত্রে আমি বলবো যে এই ধরনের রোগীগুলা আসলে আমাদের মধ্যে অনেক সময় আতঙ্ক কাজ করে, যার জন্য দেখা যাচ্ছে বা সিস্টেমটা ওইভাবে নক করেনি, ওইভাবে ক্লিক করেনি, যার জন্য এই ধরনের সমস্যাগুলো হয়েছিল। বাট এখন কিন্তু অনেকটা কাটিয়ে উঠেছে। আমরা বলছি ট্রায়াল সিস্টেম, অর্থাৎ হসপিটাল গুলোতে এমন একটি বাছাই সিস্টেম থাকবে যে সেই হসপিটালে মোটামুটি বোঝা যাবে ক্লিনিক্যালি। এখন কিন্তু পরীক্ষা যেমন গুরুত্বপূর্ণ, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর ক্লিনিক্যালি ওখানে একটা অ্যাসেস হবে যে হ্যাঁ এই পেশেন্টটা করোনা নয়, সেই পেশেন্টটা ভর্তি হবে। যদি কারোর মধ্যে ওরকম আশঙ্কা থাকে তাদেরকে আসলে ওই হাসপাতালগুলোতে ভর্তি করার পরামর্শ আমিও দিব না, কারণ তাহলে অন্য সকলেই আক্রান্ত হয়ে যাবে একের থেকে অন্যের মধ্যে। সেই ক্ষেত্রে তাদের পরামর্শ দিব। আমি বারবারই বলছিলাম যে এই জাতীয় উপসর্গ যদি সমসাময়িক সময় দেখা দেয়, তাহলে প্রথমত টেলিফোন যে নাম্বারগুলো আছে সেখানে যোগাযোগ করলে কিন্তু একটা প্রাথমিক নির্দেশনা ওনারা পাবেন। সেই অনুযায়ী হাসপাতাল বাছাই করে ওখানে গেলে আমার মনে হয় এই ধরনের ঝামেলাটা অনেকখানি কমে আসবে। রংপুর থেকে একজন যুক্ত হয়েছেন, উনি বলেছেন আমি একজন অ্যাজমা রোগী, আমি অ্যাজমাসল এবং অ্যারোফ্লো ইনহেলার নেই প্রতিদিন 2 পাফ করে, সাথে মন্টিলুকাসও খাচ্ছি, কিন্তু আমার মন খারাপ এবং আমার প্রশ্ন হচ্ছে যেদিন আমি ইনহেলার নেই না সেদিন রাতে আমার শ্বাসকষ্ট হয় এবং আমি ঘুমাতে পারি না। তাহলে কি আমার সারা জীবনই ইনহেলার নিতে হবে? অ্যাজমা যাদের রোগ, ওনার যে দুটো ওষুধের নাম, আমরা তিনটা ওষুধের নাম শুনেছি, অ্যারোফ্লো, মন্টেলুকাস্ট এবং অ্যাজমাসল, এই তিনটা ওষুধের মধ্যে একটা গুণগত পার্থক্য আছে। ওষুধগুলোর মধ্যে যেমন অ্যারোফ্লো এবং মন্টেলুকাস্ট, এটা কিন্তু নিয়মিত ব্যবহার করতে দেওয়া হয়। বিশেষ করে অ্যারোফ্লোটা 2 পাফ সকালে 2 পাফ রাতে, এভাবে। এটা কেন দেওয়া হয়? এটাকে বলা হয় প্রিভেন্টর, অর্থাৎ এটা তার রোগকে প্রতিরোধ করবে, সব মানে উপসর্গ প্রতিরোধ করবে। আর অ্যাজমাসল হচ্ছে যখন তার মধ্যে উপসর্গ দেখা দিবে তখন সে প্রয়োজন মতো নিবে। এখন উনি বলছেন যে এটা না নিলে ইদানিং, আমরা একদম এটি সাইন্টিফিক, সারা পৃথিবীতে বলে যে অ্যাজমা রোগের ট্রিগার যেগুলা, যেমন ধুলাবালি, আবহাওয়া পরিবর্তন, ঠান্ডা ইত্যাদি, তার সাথে সমভাবে আরেকটি অন্যতম ট্রিগার হচ্ছে এংজাইটি অ্যান্ড টেনশন। আমি বলবো যে এই মুহূর্তে আমরা গোটা জাতি কেন, গোটা বিশ্বের সবাই কিন্তু কম বেশি অ্যাংজাইটিতে আছি করোনা কারণে। অথবা কর্মক্ষমতা ইত্যাদি দেখতেই পাচ্ছি যে অনেক ধরনের আমাদের সমস্যা হচ্ছে সামাজিক। এগুলো আমাদের অতিরিক্ত মানসিক চাপ, সেই চাপের মধ্যে এই শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে। আমি ওনার জন্য, যিনি এই প্রশ্নটা রেখেছেন, তার জন্য বলবো সঠিকভাবে অ্যারোফ্লোটা 2 পাফ সকালে 2 পাফ রাতে উনি নিয়মিত নেবেন। উনি মন্টেলুকাস 10 মিলিগ্রাম যেটা খাচ্ছেন ওটা নিয়মিত খাবেন। যেহেতু ওনার একটু রাতে শ্বাসকষ্ট মনে হচ্ছে, আমরা ডক্সোফাইলিন যে কোনো নামে, ডকোপা, ডক্সিভা বিভিন্ন নামে পাওয়া যায়, 200 মিলিগ্রাম, এটা ওভার টেলিফোন আমি বলে দিতে পারি যে এটা রাতে একটা করে উনি খেতে পারেন। আর যখন প্রয়োজন হবে অবভিয়াসলি উনি তখন অ্যাজমাসল নেবেন। তাতে না কমলে বাসায় আসলে একটু নেবুলাইজার মেশিন থাকা উচিত, নেবুলাইজার গ্যাস নিলে, এবং চিন্তাটাকে একটু কমিয়ে ফেলতে পারলে আশা করি ওনার উপসর্গ উপশম হবে আর কি। প্রচুর দর্শক প্রশ্ন নিয়ে আসলে যুক্ত আমাদের সঙ্গে, আমরা চেষ্টা করব যতটা উত্তর দেওয়া যায়। আরেকজন প্রশ্ন করেছেন যে করোনা ভাইরাস আসলে কত উচ্চতা পর্যন্ত উঠতে পারে? আমাদের যাদের বাসা রাস্তার কাছাকাছি, আমরা কি সারাক্ষণ দরজা জানলা আটকিয়ে ঘরে থাকবো কিনা? এখানে কত উচ্চতা বা কত দূরত্ব এ নিয়ে অনেক মতভেদ আছে। এ পর্যন্ত যা এসছে তাতে হলো সাধারণত 3 ফিটের বেশি
1 মিটারের বেশি কাশি বা হাঁচির পরে এই জীবাণুটা বাতাসে থাকে না। এখনো পর্যন্ত বলা হয় না যে এয়ারবর্ন ডিজিজ, এটা কিন্তু এখন পর্যন্ত WHO ঘোষণা দেয়নি। অর্থাৎ হাঁচি বা কাশির মাধ্যমে যেটা সর্বোচ্চ বলা হচ্ছে 3 ফিট, অথবা কোনো কোনো ক্ষেত্রে 6 ফিট পর্যন্ত বলা হয়। আর যেহেতু বাতাসে ভাসমান নয়, অর্থাৎ এটা উড়ে উড়ে অনেক উপরে চলে আসবে, এমন কোনো আসলে সায়েন্টিফিক ব্যাখ্যা এখন পর্যন্ত দাঁড়ায়নি। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে চলে এসছে যে দরজা জানলা খোলা রাখবো নাকি বন্ধ রাখবো। এই প্রশ্নটা আমাকে অনেক সময় উত্তর দিতে হয়। আমি বলি যে এইটা কিন্তু বাড়ি ভিত্তিক ভিন্ন। ধরেন ঢাকা শহরে এমনও জায়গা আছে যেখানে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং সুন্দর গ্যাপ আছে, অর্থাৎ সেই ক্ষেত্রে জানলা খোলা বন্ধ রাখার কোনো সমস্যা নাই। কিন্তু একইভাবে ঢাকা শহর সহ বাংলাদেশে যেখানে সেখানে এমন বহুত বসতি আছে যেখানে একের সাথে অন্য লাগোয়া, সেই ক্ষেত্রে এক বাড়িতে একটা রোগী বা একজন পার্সন যদি কাশি বা হাঁচি দেয়, সেটা জানলা খোলা থাকলে বাতাসের মাধ্যমে আরেকটা বাড়িতে চলে আসতে পারে। এইরকম বিবেচনায় যদি অত্যন্ত ঘন বসতি থাকে, সেই ক্ষেত্রে দরজার জানলা আমার মনে হয় রুটিন করে আলো বাতাস ঢোকার জন্য কিছু সময় দেওয়া, বাকি সময় বন্ধ রাখাটা ভালো। আর যেখানে যথেষ্ট পরিমাণ জায়গা আছে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং, সেখানে দরজা জানলা বন্ধ রাখার কোনো প্রয়োজন নাই। আরেকটি কথা বলে রাখবো, যে কোনো ধরনের ভাইরাসের জন্য আবদ্ধ জায়গা, অন্ধকার জায়গা কিন্তু ভাইরাসের জন্য সুবিধা করে যায়। অর্থাৎ আমরা চেষ্টা করব আলো বাতাস যেন ঠিক সময় মতো বাসায় খেলে। এটার সাথে সাথে আরেকজন দর্শকও আমাদেরকে প্রশ্ন করেছেন যে এখন তো খুব বৃষ্টি হচ্ছে, আমরা জানি যে রোদ থাকলে ভাইরাস আসলে কম সংক্রমিত হবে, তাহলে স্যার বৃষ্টিতে কি ভাইরাসটা বেশি ছড়াবে কিনা? আচ্ছা, এগুলো সবই এখন অবজারভেশনের কথা, অর্থাৎ এখন পর্যন্ত ওইভাবে স্টাডি হয়ে প্রুভড হয়ে কিছু আসেনি। অনেকগুলো অবজারভেশন আসছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে। আপনি জানেন চায়না, USA, ইটালি, স্পেন, বিভিন্ন জায়গায়, ইউকে, বিভিন্ন রকম এই রোগের মানে উপসর্গ ভিত্তিক অথবা ছড়ানো ভিত্তিক ব্যাপার স্যাপার গুলা দেখা হচ্ছে। এখনো ফাইনাল মোটা দাগের কথা আসেনি। তবে একটি কথা প্রথমে এসেছিল যে যেখানে হিউমিড কান্ট্রি মানে গরম দেশগুলোতে বোধহয় এটার সংক্রমণটা কম হবে, ঠান্ডার দেশের অসুখ মনে হয়। কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি যে অনেক উষ্ণ দেশেও এটা ব্যাপকভাবে ছড়িয়েছে। ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, সেখানেও ছড়াচ্ছে, আমাদের দেশেও ছড়াচ্ছে। এর সাথে খুব রোদ এবং বৃষ্টির খুব বেশি যে পার্থক্য আছে এমন কথা বলার মতো সময় আমাদের এখনো আসেনি। আচ্ছা, আরেকজন মা প্রশ্ন করেছেন, আমার মেয়ের বয়স 3 মাস, জন্মের পর থেকেই তাকে নেবুলাইজ করতে হচ্ছে কারণ তার শ্বাসকষ্ট আছে। আমার প্রশ্ন হচ্ছে যে আমার মেয়ে যখন বড় হবে তার সাথে সাথে কি তার সমস্যাটা কমবে নাকি আরো বাড়বে? আমরা খুব ভয়ে আছি। প্রথমে বলবো যে ভয় পাওয়ার কোনো কারণ নাই। শিশু বাচ্চা 2 বছরের নিচে যে ধরনের শ্বাসকষ্ট হয়, বেশিরভাগ ক্ষেত্রে এটাকে ব্রঙ্কিওলাইটিস বলে। এটা সাধারণত নির্দিষ্ট বয়সের পরে একটু বড় হলে বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে যায়। এখানে কতগুলো ব্যাপার কিন্তু বিবেচনায় আনতে হয় যে এই মা অথবা বাবা বাচ্চাটির, তাদের পরিবার ভিত্তিক যদি অ্যাজমার কোনো রোগ থেকে থাকে, অর্থাৎ অ্যাজমা বা অ্যালার্জি জাতীয় থেকে থাকে, অনেক সময় দেখা যায় কিছু বাচ্চা তাদের মধ্যে এই উপসর্গগুলো পরবর্তীতে পেয়ে যায়। ঠিক 3 মাস বয়স পর্যন্ত যে বাচ্চাটি বারবার ঠান্ডা লাগছে, তাকে নিয়ে এখনই ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি তাকে ঠিক মতো পরামর্শ চিকিৎসকের নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এখন নিয়ন্ত্রণে রাখলে ভবিষ্যতে এই মাত্রা অনেক কমে যাবে অথবা থাকবে না। অর্থাৎ দুশ্চিন্তার কোনো কারণ নাই, এটা সময়ই বলে দিবে। যদি এটা শুধুমাত্র ব্রঙ্কিওলাইটিস হয়, সাধারণত এটা বয়সের সাথে অনেকটা ইমপ্রুভ করে যায়, ভালো হয়ে যায়। যদি এটা শিশুকালীন অ্যাজমা হয়, অর্থাৎ 2 বছর পরেও যদি থাকে এবং এই উপসর্গগুলো যদি অ্যাজমার সাথে মিলে যায়, চাইল্ডহুড অ্যাজমা, সেই ক্ষেত্রে আমি বলবো অ্যাজমা কখনোই আমরা বলি না নির্মূল হয়ে যায়, সুনিয়ন্ত্রণ অথবা ভালো নিয়ন্ত্রণে থাকা যায়। আরেকজন প্রশ্ন করেছেন যে আমরা গতকাল থেকে শুনছি যে চিকিৎসার জন্য যারা করোনায় আক্রান্ত তাদের কিছু ওষুধ আবিষ্কার হয়েছে যুক্তরাষ্ট্রে। এ বিষয়ে স্যার আপনার কাছে জানতে চাচ্ছি। হ্যাঁ, এখন পর্যন্ত এই করোনা সময়টা যতদিন যাচ্ছে, আমরা একে একে অনেকগুলো ওষুধের নাম পেয়েছি, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইনডিরেক্টলি সরাসরি জানা যায়নি কিভাবে কাজ করে, তবে দেখা হচ্ছিল যে এই ওষুধগুলো কাজ করছে। এরকম একটা পর্যায়ে গত 2 দিন আগে একটা অ্যান্টিভাইরাল ড্রাগ ইউএসএ তে, আপনি জানেন যে এই এই ড্রাগটা যেটা আসছে, এটা অনেকটা আশাপ্রদ এই জন্য যে স্মল স্কেলে কিছু স্টাডি। আমরা জানি যে যখন সারা বিশ্বব্যাপী একটা রোগ ছড়ায়, তার জন্য আপনার স্যাম্পল সাইজ কিন্তু অনেক বড় হয়, অর্থাৎ অনেক বেশি সংখ্যক রোগী নিয়ে স্টাডি করে তারপর একটা মোটা দাগে কথা বলতে হয়। কিন্তু যেহেতু যেহেতু একটি দুর্যোগময় মুহূর্ত যাচ্ছে, আমাদের হাতে স্পেসিফিক ঔষধ নাই, এই সময় অবশ্যই
অ্যান্টিভাইরাল, বিশেষ করে 2-3টি অ্যান্টিভাইরাল, বিশেষ করে সর্বশেষ যেটি আসছে সেটার ক্ষেত্রে দেখা গেছে স্টাডিতে যে দুটো গ্রুপ, এক গ্রুপে দেয়া হয়েছিল আর এক গ্রুপে দেওয়া হয়নি। এটা বিশেষ গ্রুপ, সাধারণ করোনার ক্ষেত্রে না। যারা মারাত্মক ঝুঁকিতে যাচ্ছে তাদের মধ্যে দিয়ে দেখা গেছে যে উপসর্গটা রিলিফ হয়েছে, অর্থাৎ ভালো হয়েছে একটির থেকে আরেকটির মধ্যে 5 দিন বা 7 দিনের একটা ব্যবধান আছে, অর্থাৎ দিনের কিছুটা বেনিফিট পাওয়া যাচ্ছে। আমরা যদি দিনের বেনিফিট একটি ব্যক্তির ক্ষেত্রে পাই, এটা যদি সামষ্টিক ভাবে অনেক জনগোষ্ঠীর মধ্যে যদি এই বেনিফিটটা পাই, তাহলে সংক্রমণ অনেকটা কমে যাবে। সেই হিসাবে আমি বলবো হ্যাঁ, অ্যান্টিভাইরাল এখন যেটা আমাদের হাতে এসছে, বলা হচ্ছে যে এটা এটা মনে হয় আমাদের জন্য একটা ভালো সংবাদ। ভালো সংবাদ। পারভেজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, বয়স 27 বছর, সাভার থেকে। তিনি বলছেন 2 মাস আগে তার ঠান্ডা লেগেছিল, এখন গত 12-14 দিন ধরে তার কফ হচ্ছে। কফের রং প্রথমে হালকা কালো ছিল, এখন অনেকটা বেশি কালো। এটা কি ভয়ের কিছু আছে কিনা? সাথে শ্বাসকষ্ট, কাশি, জ্বর এগুলো কিছু নেই? আমি তাকে একটি সাহস দিয়ে বলবো, সেটি হলো যেহেতু কালোটা সাধারণত আমাদের তেমন কোনো গুরুত্ব বহন করে না। সাধারণত ধুলা বালি বা ইনহেল যদি আমরা কিছু করি, সেটা প্রকারান্তরে কাশির সাথে কালো আকারে আসে। তবে এই পরিমাণটা যদি খুব বেশি হয়, অর্থাৎ কফের পরিমাণ বেড়ে যায় এবং তার মধ্যে যদি পরবর্তীতে দেখা যায় কফের ঘনত্ব বেশি, তাহলে এক কোর্স অ্যান্টিবায়োটিক আমরা সাজেস্ট করি। কিন্তু যেহেতু ওনার কোনো জ্বর নাই, ব্যথা নাই, ওনার গলা ব্যথা এগুলো কিছু নাই, শুধু বলছেন কালো, এই জন্য এটাকে গুরুত্ব দিয়ে কোনো অ্যান্টিবায়োটিক আমি পছন্দ করব না। গরম পানি, লবণ গড়গড়া করা এবং স্টিম নেওয়ার মাধ্যমে অনেকটা কমে যাবে। আর অ্যান্টিহিস্টামিন জাতীয় একটু ঔষধ আমার মনে হয় উনি খেতে পারেন। সেই ক্ষেত্রে ফেক্সোফেনাডিন হতে পারে, অথবা অন্য যে কোনো অ্যান্টিহিস্টামিন সর্দির ওষুধ 5-7-10 দিন খেলে উনি উপকৃত হবেন। আচ্ছা দর্শক, আপনারা দেখছেন ডিবিএল হেলথ কেয়ার। আমাদের সঙ্গে আজকে আছেন ডাক্তার আব্দুস শাকুর খান। তিনি আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন শ্বাসতন্ত্রের বিভিন্ন জটিলতা এবং মেডিসিন রোগের বিভিন্ন বিষয় নিয়ে। আপনারা আমাদেরকে প্রশ্ন পাঠান, নিচে দেখানো যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারের মাধ্যমে, ভাইবার বা হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকের মেসেঞ্জারে যে, এবং আর টিভি অনলাইনে আপনারা আমাদেরকে সরাসরি দেখতে পাচ্ছেন। আমাদের আজকের আয়োজন ডিবিএল হেলথ কেয়ার, আপনার ডাক্তার। ডক্টর আব্দুস শাকুর খান, একজন প্রশ্ন করেছেন জাহাঙ্গীর হোসেন। উনি বলছেন যে উনি ট্যাবলেট রুপাটিডিন, ট্যাবলেট মোনাস, ডক্সিভা প্রায় 2 মাস ধরে খাচ্ছেন, কিন্তু যখনই খাবারে গ্যাপ দিচ্ছেন ওষুধগুলো তখনই সর্দি হচ্ছে। তো এক্ষেত্রে ওনার কাছে মনে হচ্ছে 2 মাস অনেক লম্বা সময় উনি খেয়ে ফেলেছেন, এখন কি করবেন? আচ্ছা, একটা জিনিস জানলাম যে উনি 3-4টা ওষুধ খাচ্ছেন, তার মধ্যে রুপাটিডিন, মন্টিলুকাস্ট এগুলা কিন্তু একই ঘরানার, কাছাকাছি ঘরানার অ্যান্টিহিস্টামিন। এবং এটাও বলেছেন যে উনি যখন খাচ্ছেন তখন 2 মাস ধরে খাচ্ছেন, উনি ভালো আছেন, আবার যখন ওটা থামিয়ে দিচ্ছেন তখন সমস্যা আছে। এভাবে আমরা একটি ইনডিরেক্ট প্রমাণ পাই যে হ্যাঁ, ওনার শ্বাসনালীর কিছু অ্যালার্জি জনিত সমস্যা আছে, যার কারণে অ্যালার্জির ওষুধগুলো যখন খাচ্ছেন উনি ভালো থাকছেন, যখন খাচ্ছেন না খারাপ হচ্ছেন। দুশ্চিন্তার কারণ নাই, তবে আমি এই ওষুধের লোডটা একটু কমাতে চাই। আমি মনে করি যে আপনি যিনি খাচ্ছেন উনি মন্টিলুকাস যেটা খাচ্ছেন, ঠিক আছে, ওটা আপনি কন্টিনিউ করেন, যেহেতু এটা দীর্ঘমেয়াদী খাবারে কোনো সমস্যা নাই। যেটা ফেক্সোফেনাডিন বা আপনি রুপাটিডিন খাচ্ছেন, রুপাটিডিন এটাও দীর্ঘমেয়াদী খাওয়া যায়, আমাদের সেফটি লেভেল অনেক হাই, অনেক বেশি দিনও খাওয়া যায়। আমি বলবো যে এখানে কিছুটা রেশনিং করেন, অর্থাৎ মন্টিলুকাসটা দীর্ঘমেয়াদী করেন, সাথে স্টিম নেন, গরম পানির ভাপ নেন, ঠান্ডা জাতীয় খাবারগুলো পরিহার করেন। প্রয়োজনে মাঝে মধ্যে 10 দিন 15 দিনের জন্য আপনি রুপাটিডিন বলেন আর ফেক্সোফেনাডিন বলেন আপনি খেতে পারেন। আমাদের সাথে কানাডা থেকে কানিজ ফাতেমা যুক্ত হয়েছেন। উনি জানতে চাচ্ছেন যে আমি কানাডায় থাকি, 2বার আমি আইসিইউতে ছিলাম, ডক্টররা বলছে যে আমার দুটো লাংস মাত্র 20% কাজ করে এবং সারাক্ষণই আমাকে অক্সিজেন নিয়ে চলতে হয়, ঘরে বাইরে, এবং আমি যখন গাড়িতেও চলি সারাক্ষণই আমি অক্সিজেনের সিলিন্ডার বহন করি। আমার আসলে ভবিষ্যৎ কি? আমি কি আসলে এভাবেই আমার জীবনটি শেষ হয়ে যাবে কিনা? আমি খুবই দুঃখিত ওনার অবস্থা শুনে, তবে যেটা মনে হচ্ছে যে উনি দীর্ঘদিন ধরে এই জাতীয় সমস্যায় আছেন। আমাদের কিছু ফুসফুসের অসুখ আছে, যেমন ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। এই জাতীয় অসুখে দেখা যায় ফুসফুসটা শুকিয়ে আসে এবং ফুসফুসের কার্যক্ষমতা আস্তে আস্তে কমে যায়। আরেকটি আছে যে কোনো কারণে ফুসফুস এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা বলি বাইল্যাটারাল ব্রঙ্কিয়েক্টেসিস। আমি জানি না ওনার ডায়াগনোসিসটা কি, তবে ওনার যে ডায়াগনোসিস হোক, উনি একটা কথা বলেছেন যে ওনার ফুসফুসের অনেক অংশ কাজ করে না, যার জন্য চিকিৎসক তাকে নিয়মিত অক্সিজেন নেওয়ার পরামর্শ দিয়েছেন। এই জাতীয় রোগী আমাদের দেশেও অনেক আছে। এই জাতীয় রোগীকে বলা হয় অনেকটা
অক্সিজেন নির্ভর। আমরা যে অক্সিজেন ব্যবহার করতে বলি বলে লং টার্ম অক্সিজেন থেরাপি, LTOT। লং টার্ম অক্সিজেন থেরাপি হলো রোগী নিজেই তার পালস অক্সিমেট্রি দিয়ে, ওনার কাছে নিশ্চয়ই আছে, উনি দেখবেন যে ওনার স্যাচুরেশনটা সবসময় একটু কম থাকে। আমাদের একটা কাট অফ ভ্যালু আছে 90 পার্শিয়াল, যখন আমরা SpO2 দেখি 90 বা তার নিচে যদি নেমে আসে তখন তাকে অক্সিজেন সাপ্লিমেন্ট দেওয়া হয়। ওনার ক্ষেত্রে পরীক্ষিত প্রমাণিত যে ওনার ফুসফুসটা অনেকটা কাজ করে না, এটা পার্মানেন্ট ড্যামেজ। এখান থেকে রিভার্স হওয়ার, আমি যেগুলো বললাম আমি তো ওনার সব প্রোফাইল জানি না, রিভার্স হওয়ার সম্ভাবনা কম। এখন আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এই অবস্থায় উনি যেন ভালো থাকতে পারেন, মোটামুটি ওনার কাজ করতে পারেন। উনি সবসময় অক্সিজেন ব্যবহার করবেন, উনি মাঝে মধ্যে অক্সিজেনের মাত্রা পরীক্ষা করবেন, উনি ভ্যাকসিনেশন নিয়ে থাকবেন যাতে ওনার লাঙে বারবার কোনো ইনফেকশন হওয়ার চান্সটা কমে আসে। ওনাকে একটু হাইজিন মেনটেন করে চলতে হবে। ব্রিদিং এক্সারসাইজ সহ আরো কিছু এক্সারসাইজ আছে যেটাকে বলা হয় রিহ্যাব প্রোগ্রাম। নিশ্চয়ই কানাডাতে এই রিহ্যাব প্রোগ্রামটা স্ট্রং আছে। ওনার সেই রিহ্যাব প্রোগ্রামে যথারীতি আসলে অংশ নেওয়া উচিত এবং রেসপিরেটরি এক্সারসাইজ সহ যেগুলো করা উচিত সেটাই। উনি ওনার ভবিষ্যৎ সম্বন্ধে জানতে চেয়েছেন। আমি অন্তত আশ্বস্ত করব যে আমি জানি না ওনার বয়স কত, অনেক সময় বয়স ভিত্তিক বিবেচনা করে বা অন্যান্য প্যারামিটার্স গুলো দেখে ট্রান্সপ্ল্যান্টেশনের একটা সুযোগ থাকে। অর্থাৎ ফুসফুস যখন অকার্যকর হয়, অর্গান ট্রান্সপ্ল্যান্টেশন মানে ওয়ান লাং এর ট্রান্সপ্ল্যান্টেশন। যেহেতু উনি একটি ভালো দেশে আছেন, উন্নত বিশ্বের একটা অংশে আছেন, আমার মনে হয় নিশ্চয়ই ওনার চিকিৎসক এইগুলো বিবেচনা করে ওনাকে পরামর্শ দিবেন। আরেকজন প্রশ্ন করেছেন, আমার এই মুহূর্তে 12 সপ্তাহের প্রেগন্যান্সি। আমার প্রেগন্যান্সির আগে থেকেই অ্যাজমা ছিল, আমি ইনহেলার নিতাম, মন্টিয়ার নিতাম, ফেক্সো খেতাম, ডক্সিভাও নিতাম। এখন দেখা যাচ্ছে প্রেগনেন্ট হওয়ার পর শ্বাসকষ্টের ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে গেছে। এই মুহূর্তে করণীয় কি আছে আমার? আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা হলো এরকম যে প্রেগন্যান্সি উইথ অ্যাজমা, অর্থাৎ প্রেগন্যান্সি কোনো অ্যাজমা রোগীর ক্ষেত্রে কি হয়, অ্যাজমাটা কেমন বিহেভ করে। আমরা 1/3 অফ অ্যাজমা পেশেন্ট যাদের প্রেগন্যান্সি থাকে তাদের ক্ষেত্রে দেখি যে আগের যে উপসর্গ সেগুলো অটোমেটিক্যালি কমে যায়, প্রশমিত থাকে ডিউরিং প্রেগন্যান্সি। আরেকটা গ্রুপ থাকে আগে পরে কোনো ডিফারেন্স থাকে না। আর 1/3 প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে দেখা যায় যে প্রেগন্যান্সি একটা ট্রিগার হিসেবে কাজ করে, প্রেগন্যান্সি ইনডিউসড অ্যাজমাটা বেশি এক্সাজারবেশন করে। উনি অনেকগুলো ওষুধের নাম দিয়েছেন, নিশ্চয়ই উনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শই চলছেন। তা আমাদের দেশে বলা হয় অ্যাজমা, সারা পৃথিবীতেই আমরা এখন মানে পৃথিবীর সাথেই চলি, যে আমাদের গাইডলাইন আছে, তাহলে আমরা বলি স্পেশাল সিচুয়েশন অফ অ্যাজমা, তার মধ্যে প্রেগন্যান্সি একটা। অর্থাৎ প্রেগন্যান্সি কালীন অ্যাজমা হলে তাকে সেই প্রোটোকলে অ্যাজমার চিকিৎসা আমরা দেই। উনি যেগুলো নিচ্ছেন সেগুলো প্রেগন্যান্সিতে সেফ, কোনোটাই আনসেফ না। আমরা খুব খুশি হই জেনে যে অ্যাজমাতে যে ওষুধগুলো আমরা ব্যবহার করি 90% ওষুধই কিন্তু আপনার প্রেগন্যান্সিতে সেফ। আমার মনে হয় ওনার যে ওষুধগুলো আছে ওগুলাকে একটু রিভিউ করা দরকার আছে। এই রিভিউটা ঠিক আমার সাথে এক নকিং এ হবে না। ওনাকে আমি আশ্বস্ত করব আপনি বাসায় নেবুলাইজার মেশিন রাখবেন, আপনার যতবার প্রয়োজন হবে আপনি নেবুলাইজ করবেন, কোনো সমস্যা নাই। আপনি আপনার নিয়মিত ওষুধগুলো যেগুলো নিচ্ছেন সেগুলো নিয়ে ওনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন কম বেশি করা লাগে কিনা। এবং প্রয়োজনে আমরা বলি যে টিপিক্যালি যদি ট্রিগার্ড হয় তাহলে সেই ট্রিগার দমনের জন্য আমরা অনেক সময় শর্ট বেজ স্টেরয়েড দিই। সেটা ওনার চিকিৎসক বুঝবেন যে এই সময় ওনাকে স্টেরয়েড দেওয়া যাবে কিনা। আমি ওনাকে আশ্বস্ত করব ইনশাল্লাহ এই ক্ষেত্রে অ্যাজমা প্রশমনের জন্য আমাদের হাতে আরো ঔষধ আছে, আপনার ডাক্তার নিশ্চয়ই সেগুলো বিবেচনা করে ওনাকে প্রয়োগ করবেন। আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে আরেকজন প্রশ্ন করেছে যে আমরা এখন দেখছি সোশ্যাল মিডিয়া অনেক দেখানো হচ্ছে যে করোনা প্রতিরোধে সোজা হয়ে না শুয়ে অনেককে কাত হয়ে শুতে বলা হচ্ছে, অনেক সময় বলা হচ্ছে যে ব্রেথ হোল্ডিং এক্সারসাইজ করলে করোনা থেকে দূরে থাকা যাবে। এই বিষয়গুলো কি আসলে সত্যি কিনা? আসলে প্রথম কথা হলো যে এগুলো হচ্ছে মানে প্রতিষেধক বা প্রতিরোধক কিছু ব্যবস্থা। আমি এক কথায় বলবো যে রেসপিরেটরি হাইজিন এন্ড জেনারেল হাইজিন, এইটা মেনটেনেন্সের মাধ্যমেই প্রতিরোধের বড় শক্তিটা আছে। যেমন আমরা ঘরে অবস্থান করছি, আমরা সোশ্যাল ডিস্টেন্স যেটা বলছি যে একজন থেকে আরেকজনের দূরত্ব মেনে চলছি, হাত ধোয়াটা হচ্ছে আমরা সাবান দিয়ে হাত ধুচ্ছি, যখন তখন এমনি এমনি হাত মুখে দিচ্ছি না, এইগুলোই হচ্ছে মূলত। এর বাহিরে যেটা বললেন কাত হয়ে শোয়া, ব্রিদিং এক্সারসাইজ তো আমাদের সকলের জন্য এক্সারসাইজ একটা ভালো পার্ট। এক্সারসাইজ করলে আমার ফুসফুসটা ভালো থাকবে, এক্সারসাইজ করলে আমরা হাত পায়ের এক্সারসাইজ করলে সেটা ভালো থাকবে। অবশ্যই সেখানে কিছুটা বেনিফিট পাওয়া যাবে, তবে এমন নয় যে এটা করোনাকে প্রতিরোধ করা যাবে এই জন্য এটা। আর আপনি যখন পজিশনের কথা বললেনই, এই ক্ষেত্রে বলে রাখি যে আমাদের যে সমস্ত রোগী করোনাতে শ্বাসকষ্ট দেখা দিবে, অর্থাৎ
করোনা উপসর্গের মধ্যে একটি অন্যতম উপসর্গ শ্বাসকষ্ট হিসেবে দেখা দিবে, তাদের জন্য একটা মেসেজ, তাদের পরিবারের জন্য একটা মেসেজ, কখনোই ওই ধরনের উপসর্গের সাথে যদি শ্বাসকষ্ট থাকে বিলম্ব করবেন না, যথাশীঘ্র ডেজিগনেটেড যে হসপিটাল সেখানে যোগাযোগ করে ডেজিগনেটেড গাড়িতে সেখানে ট্রান্সফার হবেন, কারণ সেই ক্ষেত্রে চিকিৎসার একটি বড় অংশ অক্সিজেন। আরেকটি ইম্পর্টেন্ট অংশ, যে পজিশন বললেন, আপনি দেখবেন ইদানিংকালে টেলিভিশনে দেখা যায় আইসিইউ গুলো বিদেশে দেখলে সব রোগীগুলোকে উল্টো করা থাকে, এটাকে বলা হয় প্রনিং পজিশন। এই প্রন পজিশনটা হচ্ছে করোনা আক্রান্ত হয়ে যাওয়ার পর ফুসফুস যখন আক্রান্ত হয়, ফুসফুসকে বেশি সাপোর্ট মানে অক্সিজেনটাকে বেশি পাওয়ার জন্য ওই পজিশনিংটা করা হয়। এটা অবশ্যই করোনা হওয়ার আগে এই পজিশনের তেমন কোনো আসলে মূল্য নাই। তো সেক্ষেত্রে যাদের ইন্টিউবেশন করা ওদেরকেও কি কাট করে এভাবে উল্টো করে শুয়ে রাখা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ধরনের ব্যবস্থা আছে, সেই ধরনের ব্যবস্থা আছে। ওগুলো অনেকগুলো স্টেপ আছে, যেমন আছে নেগেটিভ প্রেশার। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.